গতকাল আমি এসে পৌঁছাই রাজস্থানের জয়পুরে। খুশির শহর, আনন্দের শহর, গোলাপি শহর হলো এই জয়পুর। আমি ভ্রমণ শুরু করি আমের ফোর্ট দিয়ে, তারপর জলমহল, অপূর্ব হাওয়া মহল, যন্তর মন্তর ও সিটি প্যালেসের মতো বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছিলাম। আজ আমি যাচ্ছি নাহারগড় ফোর্টে। শুনেছি সেখানে নাকি ভূত আছে। সত্যি কি না সেটা সেখানে পৌঁছানো না পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। আর এই ফোর্ট থেকে পিঙ্ক সিটিকে সব থেকে সুন্দর দেখায়। তবে তার আগে আমরা যাব বিদ্যাধর গার্ডেনে। হ্যাঁ, এই বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্যই গোলাপি শহর জয়পুরের নকশা তৈরি করেছিলেন। সাথে দেখে নেব অপূর্ব সিসোদিয়া গার্ডেন ও সেখানকার ফ্রেস্কো পেন্টিংস। আর আপনাদেরকে নিয়ে যাব অ্যালবার্ট হল মিউজিয়ামে। দেখাবো সেখানকার দুষ্প্রাপ্য সব নানান জিনিসগুলি। তবে জানেন তো সেখানে আছে মিশরের জল জ্যান্ত একটি মমি। আর দেখে নেব 140 ফুট উঁচু স্বর্গাশুলী মিনার। যেমন সুন্দর এই মিনার, তেমনই বিচিত্র এর ইতিহাস। আর থাকলো এই ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে অক্টোবর মাসের 11 তারিখ। 12 দিন হয়ে গেল আমি রাজস্থানে আছি। আজকেই শেষ দিন, আজকেই চলে যাব। কালকে সকালে ট্রেন আছে, আজকে ঘুরে নেব। এই হোটেলটাতে আমি আছি, লোকেশনটা ভালো, হোটেলটাও খারাপ নয়, হোটেলটাও ভালো। এইখানে এই চারপাশে অনেকগুলো ভালো হোটেলও আছে। এই পাশে একটা স্কুল আছে, আমার ওই রুমটা ওই দিকটায়, ওইখানটায় ছিলাম। তো স্কুলটা সকালবেলা দেখা যায়, এত ভালো লাগে। সেই আগেকার যেরকম স্কুলগুলো হতো, সবাই ওই মাটিতে বসে প্রার্থনা করতো, তাই 3-4টে গান হয়, ওরা এখানে প্রার্থনা করে। হই হুল্লোড়টা বেশ ভালো লাগে দেখতে, মনে হয় যেন সেই সময় অনেক আগে পৌঁছে গেছি। আচ্ছা, কালকে আমরা কি কি দেখেছি? সবার প্রথমে আমের ফোর্ট, তারপরে কি দেখলাম, তারপরে জলমহল, হাওয়া মহল, তারপরে সিটি প্যালেস, তারপরে সেই মাথা খারাপের জায়গাটা যন্তর মন্তর, তারপরে একটা খুব সুন্দর মন্দির দেখলাম, সীতানাথজির মন্দির। সেই মন্দিরটা দেখে আমি হোটেলে চলে এসেছিলাম। আসার সময় এখানে জয়পুরিয়া থালি খেয়েছিলাম, যেখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে একটা খুব ভালো হোটেল আছে। তা আমার মনে হয় কি, যে বাস স্ট্যান্ডের ওখানটায় থাকার থেকে আপনারা এখানটায় থাকতে পারেন। এখানটায় থাকলে কি হবে, একটু ওইখানে যে চেঁচামেচি, তার থেকে এখানে একটু ঠান্ডা। আর এখান থেকে স্টেশনটাও কাছে, হেঁটেও যেতে পারেন। তা আজকে ওরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরে দেখব। প্রতিদিনের মতন আমি আজকেও লেট করেছি, 11টা বাজতে যায়। আমার অটোওয়ালা আমাকে 3বার ফোন করেছে, একটু তাড়াতাড়ি করতে হবে। আর আজকের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখে নিতে হবে। আসুন। এখানে ব্যাপারটা কি হচ্ছে, যদি সকালের দিকে বেরানো হয় তাহলে হচ্ছে সব থেকে ভালো। সিটি যে এরিয়াটা আছে না, তা সিটিতে তো এবার মানে এখানকার রাজধানী বলে কথা, তা সিটি এরিয়াতে কিন্তু প্রচুর ট্রাফিক হয়। তা সকালবেলার দিকে যদি ওই 8টার দিকে বেরোনো যায় তাহলে কিন্তু সব থেকে ভালো। কিন্তু ওই আমার হয়ে ওঠেনি। আমি অন্যান্য সব জায়গাতেই তাড়াতাড়ি করেছিলাম, কিন্তু কিছু আমার কাজ ছিল, সেই জন্য একটু দুদিনই আমার লেট হয়ে গেল। তা আপনারা যদি মানে শুরু করেন তাহলে আমি বলবো একটু সকাল সকাল করবেন, তাহলে ভিড়টা কম হবে। তবে এমন নয় যে লেট করলে দেখতে পাবেন না। তবে যদি সিজনের টাইম হয় তাহলে কিন্তু যত লেট তত আপনার অসুবিধা হবে, লাইন পড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। তাই জন্য বলবো যে একটু সকালের দিকে বেরোবেন, তাহলেই ভালো হবে। জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনে আমি এখন এসেছি প্রথম যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। দারুণ সুন্দর একটা মিউজিয়াম, এটা দারুণ দারুণ সুন্দর। এই পিছন দিকে দেখুন কি অপূর্ব লাগছে, পায়রাগুলো উঠছে, তো ছবি তুললাম 2-1টা, এত সুন্দর লাগছে। রাজস্থান আমাকে খুব খুব অবাক করলো, খুব সুন্দর এই জায়গাটা। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা নির্মাণ করেছিলেন স্যার স্যামুয়েল সুইংটন জেকব। এখন এই যে জেকব, এই যে আর্কিটেক্ট, তিনি কিন্তু শুধুমাত্র এই একটাই জায়গা নির্মাণ করেননি, দিল্লির বিভিন্ন প্যালেস তিনি নির্মাণ করেছিলেন পুরনো। এছাড়া আমরা বিকানেরে দেখেছিলাম না, লক্ষ্মী প্যালেস, তারপরে লালগড় প্যালেস, এছাড়া উমেদ ভবন, এইসব বিভিন্ন জিনিস। উমেদ ভবন যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেটা কত সুন্দর। তবে এই অ্যালবার্ট মিউজিয়ামও দারুণ সুন্দর। 1887 সালে এইটা পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আর টিকিট তো আমি কালকেই কেটে নিয়েছিলাম, কম্পোজিট টিকিট, সেই জন্য আজকে আমাকে আর লাইনে দাঁড়াতে হলো না। এখন সোজা চলে যাবো মিউজিয়ামের ভেতরে। ক্যামেরা এখানে অ্যালাউ করে না, মোবাইল দিয়ে শ্যুট করার অনুমতি পেয়েছি।
সেটা একটা ভালো জিনিস। জানেন তো এখানে দেখুন পায়রাগুলো উঠছে, কেমন লাগছে। জানেন তো এখানে একটা না ইজিপ্ট থেকে আনা একটা মমি এখানে রাখা আছে। এই প্রথম আমি একটা মমি দেখবো, মানে এক্সাইটেড হয়ে আছি খুব। চলুন ভিতরে যাই। এই জায়গাটা ঘুরতে হলে আপনার সময়ের দরকার একটা বেলা। এত কিছু আছে এখানে, মারাত্মক। একটা মমি দেখলাম, ও চলিয়ে, দারুণ দারুণ। সেই গুপ্ত সাম্রাজ্যের সময়ের কয়েন দেখলাম, আর যা এখানে সব পাত্রগুলো রাখা আছে, ওরে বাপরে, মাথা ঘুরে গেছে পুরো। একটা মমি দেখলাম, ও হেভি হেভি। খুব ভালো জায়গাটা, খুব ভালো। মোটামুটি 1 ঘন্টা, ঘন্টা দেড়েক, ঘন্টা দুয়েক সময় হলে খুব ভালোভাবে দেখতে পারবেন। ভালো লাগলো। আচ্ছা এবার না আমরা একদম ওই সিটির মাঝখানে কিছু জায়গা আছে, সেগুলো দেখে নেবো। দেখে নিয়ে ফোর্ট দেখতে চলে যাবো। তারপর ফোর্ট রেখেছি একদম শেষে। ফোর্টে যাওয়ার রাস্তা ওই জায়গাটায় অতটা ভিড়ও থাকে না, এই সিটির মধ্যেই ভিড়।
ফোর্ট একদম শেষে দেখবো, নাহারগড় ফোর্ট তো একদম শেষে দেখবো, কারণ একটা বিশেষ কারণ আছে। চলো। যেমনটা আমি আপনাদেরকে গতকাল বলছিলাম না, যে মহারাজা সবাই জয়সিংজি 1727 সালে এই জয়পুরের যে এই যে শহরটা এটা স্থাপন করেছিলেন, এই জায়গাটা স্থাপন করেছিলেন। তা যখন স্থাপন করেছিলেন সেই সময় একজন বাঙালি আর্কিটেক্ট ছিলেন যার নাম হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য। তিনি এই পুরো জায়গাটার নকশা করেছিলেন। তা তার স্মৃতির উদ্দেশ্যে এখানে কিন্তু এই গার্ডেনটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। ওই দিকের পার্টটা হচ্ছে রেস্টুরেন্ট। তা ওইখানটায় যাওয়ার মানে ওখানে ফটোগ্রাফি করা যাবে না, ওখানে খুব সুন্দর অপূর্ব সেই আগেকার দিনের যে নকশাগুলো সেগুলো কিন্তু ওখানে আছে। তো একটা জিনিস বেশ ভালো লাগছে, মানে যে একজন বাঙালি যিনি এত বড় একটা শহরের নকশা তৈরি করেন, নির্মাণ করেন, এটা একটা খুব ভালো জিনিস। বিদ্যাধর ভট্টাচার্যর যে গার্ডেন, মানে বিদ্যাধর গার্ডেন, এটাও কিন্তু আমার ওই কম্পোজিট টিকিটের মধ্যেই ছিল, আলাদা করে কোনো টিকিট লাগলো না। আপনাদের যদি মনে হয় আপনারা এখানে এসে একটু ছবি তুলতে পারেন। চারদিকে পাহাড়, পরিবেশটা ভালো। তারপর এখান থেকে সামনে কিছুটা গেলে সিসোদিয়া গার্ডেন। অ্যাকচুয়ালি সিসোদিয়া গার্ডেন কিন্তু শুরু হয়ে গেছে, মানে এই পুরো এলাকাটা, এই পাহাড়ের চারপাশটাই সিসোদিয়া গার্ডেনের মধ্যেই পড়ছে। তা এখন আমরা আরো কিছুটা যাব, গিয়ে সিসোদিয়া গার্ডেনে দেখি ওখানে কি আছে। সিসোদিয়া গার্ডেন যাবো এবার। ওই বিদ্যাধর গার্ডেন থেকে এই সিসোদিয়া রানিকা বাগে আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। ছবি তোলার জন্য এই জায়গাটা কিন্তু একদম খুব 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 সুন্দর, দারুণ সুন্দর এই জায়গাটা। এখন মহারাজা সবাই জয় সিং 1728 সালে এর নির্মাণ করেছিলেন। তা আপনারা যখন আসবেন, ক্যামেরা ওরা অ্যালাউ করে না, তো আপনাকে মোবাইলেই ছবি তুলতে হবে। আর সুন্দর সব পেন্টিংস আছে ওখানে, ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে এরা তো আমেরের রাজা, তাহলে মেবারে আমরা দেখতে পাই যে সিসোদিয়া রাজবংশ, সেটা আমরা মেবারে দেখতে পাই। তো তারা এখানে কি করে এলো, মানে তাদের নাম এখানে কি করে জড়িয়ে গেল? এখন বিষয়টা হচ্ছে, রাজা সবাই জয় সিং এর সঙ্গে মেবারের যে রানী আছে, রাজকুমারী আছে, তার সাথে এনার বিয়ে হয়েছিল। কিন্তু একটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে তিনি হবেন পাটরানী, আর তার যে সন্তান হবে সে হবে এখানকার রাজা। তা সেই হিসাবে তার সন্তানও হয়, সেই সন্তানের নাম হচ্ছে সবাই মাধো সিং। কিন্তু তারপরে একটা ঝামেলার সৃষ্টি হয়, সেটা আপনাদের এখানে বলবো না, সেটা আপনাদের একটা সঠিক জায়গা আছে সেখানে বলবো। আপনারা এখানে আসুন, ছবি তুলুন, খুব ভালো লাগবে। ক্যামেরা ব্যবহার করতে পারবেন না, তবে মোবাইল দিয়ে ছবি তুলুন। আমি দেখলাম ওখানে একটা বাচ্চা মেয়ে, সে দেখলাম ডান্সের সব ভিডিও বানাচ্ছে। ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, আপনারা আসুন, জায়গাটা খুব ভালো লাগবে। সকালের দিকেও আসতে পারেন, এখানে তো ছাওয়া ছাওয়াই দেখতে পাচ্ছি। আর যদি মনে হয় আপনারা বিকালেও আসতে পারেন। তা ভিতরে না একটা সিংহাসনও রাখা আছে, কিন্তু সেই পার্টগুলো এখন বন্ধ আছে, মেনটেনেন্সের কাজ হচ্ছে, নতুন করে রং হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়। চলুন আমরা এবার পরের যে জায়গাটা আছে সেখানে যাই। সিসোদিয়া গার্ডেন থেকে এখন আমি চলে এসেছি সার্গাসুলি বলে একটা জায়গা আছে, সেইখানটায়। অপূর্ব লাগছে, পাখির চোখে আমি পুরো শহরটাকে এখান থেকে দেখতে পাচ্ছি। যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার হাইট হচ্ছে 140 ফুট। দারুণ লাগছে, দারুণ, যা হাওয়া দিচ্ছে, ও দারুণ সুন্দর, দারুণ। এই দেখুন না, ওই হচ্ছে সিটি প্যালেস, ওইটা হচ্ছে হাওয়া মহল, ওইটা হচ্ছে যন্তর মন্তর, এইদিকে হচ্ছে আমের ফোর্ট, আর এইগুলো হচ্ছে সব আরাবল্লী পাহাড়। খুব 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 সুন্দর। আপনারা না ওই আমার মতে বলে আপনারা একেবারেই একটা টিকিট করে নেবেন, কম্পোজিট টিকিট, তাহলেই আপনাদের সুবিধা হবে, বারবার লাইন দিতে হবে না। কিন্তু এখানে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে, সেটা একটা ব্যাপার, খুব কষ্ট নয়। ওই পেঁচানো পেঁচানো সিঁড়ি নেই, একদম গোল গোল, যেরকম আমরা হাওয়া মহলে দেখেছিলাম
এরকম ঢাল রাস্তা, তো সেই রকমই আপনাকে আসতে হবে। সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। পাখির চোখে যদি জয়পুরকে দেখতে হয় অবশ্যই আপনারা এখানে আসবেন। আচ্ছা, যে জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম, যে বিষয়টা সিসোদিয়া গার্ডেনে বলছিলাম, যে মহারাজা সবাই জয় সিং এর বড় ছেলে হচ্ছে সবাই ঈশ্বরী সিং। তা মহারাজা চেয়েছিলেন যে বাড়ির বড় ছেলে তা সেই রাজা হবে, এখানে তো সেইটাই নিয়ম, মানে এখানকার যে রাজারা আছে তাদের সেটাই নিয়ম। এই কারণে কিন্তু বিকানেরের রাজা রাও বিকা তিনি কিন্তু ছেড়ে দিয়েছিলেন যোধপুর, তিনি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন বিকানেরে, আলাদা করে তার নামেই তিনি একটা রাজ্য গঠন করেছিলেন। তা সেটাই নিয়ম ছিল। কিন্তু বাধা হচ্ছে তিনি যখন ওই সিসোদিয়া রানীকে বিয়ে করেছিলেন, তা তিনি বলেছিলেন যে আমার শর্ত হচ্ছে আমি হব পাটরানী আর আমার যে সন্তান হবে সে হবে এখানকার রাজা। তা তার সন্তান হচ্ছে সবাই মাধো সিং। এবার যখন দুজনে বড় হয়ে যায় তখন দুজনের মধ্যে কিন্তু একটা ঝামেলা শুরু হয়ে যায়। তা ঝামেলা হয় দুজনের মধ্যে। 1744 সালে যুদ্ধ শুরু হয় আর 1749 সালে যুদ্ধ শেষ হয়। এবার একজনকে সাপোর্ট করেছিল মুঘলরা আর একজনকে সাপোর্ট করেছিলেন হচ্ছে মারাঠারা। তা যুদ্ধে বড় ছেলে সবাই ঈশ্বরী সিং সেই জিতে যায়, আর জেতার পরে তিনি এখানে একটা এই বিজয় স্তম্ভ বলতে পারেন বা কীর্তি স্তম্ভ বলতে পারেন, তো তিনি এই মিনারটার কিন্তু নির্মাণ করেছিলেন। খুব সুন্দর, খুব সুন্দর। তা তার নামেই এই মিনারের নাম হয়েছে ইসাল্লাত সারগাসুলি। সারগাসুলি মানে হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। তো দারুণ সুন্দর। বাইরে থেকে আপনারা মিনারটা দেখতে পাবেন আর এখান থেকে আপনারা পুরো শহরটাকে দেখতে পারবেন। অপূর্ব সুন্দর। অবশ্যই আমি বলবো আসবেন, একটু ধীরে সুস্থে আসবেন, অসুবিধা হবে না। দারুণ সুন্দর। আচ্ছা, এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি ফোর্ট দেখতে। এখনো দুটো ফোর্ট দেখা আমাদের বাকি আছে। কিছু খেতে হবে, আমি তো সকালবেলায় দেরি করে বেরিয়েছি, এখনো কিছু খাওয়া হয়নি। চলুন। আচ্ছা, আমি এখন নাহারগড় ফোর্টে চলে এসেছি। নাহারগড় ফোর্ট আসতে সময় লাগবে হচ্ছে ওই 17 কিলোমিটার, মানে স্টেশন থেকে বা আমার হোটেল থেকে যদি সরাসরি কেউ আসে তাহলে 17 কিলোমিটার। তা ওই ধরুন 35 মিনিট ধরে রাখুন, কারণ পাহাড়ি রাস্তা তো, তা সেই 30-35 মিনিট তো অবশ্যই সময় লাগবে। আচ্ছা, কালকে আমি আপনাদেরকে আমের ফোর্ট দেখিয়েছিলাম। আমের ফোর্টের সাথেই হচ্ছে আরও একটা, ওদেরই একটা কমপ্লেক্স বলতে পারেন, হচ্ছে জয়গড় ফোর্ট। ওই জয়গড় ফোর্টটা বানানো হয়েছিল আমের ফোর্টকে রক্ষা করার জন্য, মানে আমের প্যালেসে যে রাজারা থাকবেন তাদের রক্ষা করার জন্য ওটা বানানো হয়। তা 1592 সালে রাজা মানসিং, মানে মির্জা রাজা মানসিং বা প্রথম মানসিং, তিনি আমের ফোর্ট নির্মাণ করেন। আর এই যে নাহারগড় ফোর্ট, এটা নির্মাণ হয় 1734 সালে রাজা সবাই জয় সিং, মানে জয় সিং দ্বিতীয়, যার নামে এই জয়পুর, তিনি এই ফোর্টটাকে নির্মাণ করেছিলেন। এখন এটা হচ্ছে এখানের যে পাহাড় আছে তার মধ্যে সব থেকে উঁচু স্থানে নির্মাণ করেন। তার মেন কারণ হচ্ছে পুরো শহরটাকে এখান থেকে দেখা যায় আর পুরো শহরটাকে যাতে রক্ষা করা যায়, তো সেই জন্য এই ফোর্টটা নির্মাণ করা হয়। তারপরে মানে 1734-এর পরে আর যে রাজারা ছিলেন তারা ধীরে ধীরে অন্যান্য যে অংশ সেগুলো নির্মাণ করেছিলেন। এই এখন মানে ভিতরে প্রবেশ করব। এখানের যে মানে প্যালেসগুলো হয় না, সেগুলোতে কিন্তু মানে খুব বেশি যে কারুকার্য আছে সেটা নয়, কিন্তু বিশাল আকার হয়। ভিতরে দেখবো, ভিতরে খুব সুন্দর আছে, অনেক কিছু দেখার আছে। এখন আমি যে জায়গাটায় আছি তার নাম হচ্ছে শ্রী মাধবেন্দ্র ভবন। এই পিছন দিকে হচ্ছে প্যালেস, এইটা। চলুন দেখি ভিতরে কি আছে। আচ্ছা, আমার টিকিট চেকিং হয়ে গেল। আমি মাধবেন্দ্র ভবন দিয়ে এখন ভিতরে প্রবেশ করছি। এই যে নাহারগড় ফোর্ট, এর আগের নাম ছিল হচ্ছে সুদর্শনগড়। তা রাজাদের এটা এই হান্টিং প্যালেস ছিল, শিকারের জন্য তারা এখানে আসতেন। তা শিকারের জন্য আসতেন, এখানে অনেক বাঘ ছিল, সেই জন্য এর পরিবর্তন হয়ে যায়, নাম হয়ে যায় নাহারগড়। নাহার মানে হচ্ছে ওই বাঘ, তারই এলাকা, সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে নাহারগড়। তা মাধবেন্দ্র গেট দিয়ে আমরা এলাম। আর টিকিট হচ্ছে 52 টাকা এক একজনের। যদি আপনারা কেউ স্টুডেন্ট থাকেন, মানে তোমরা যদি কেউ স্টুডেন্ট থাকো তাহলে তোমরা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবে। তোমাদের কার্ড দেখালে কিন্তু অনেক কম হয়, মানে 22 টাকা। এটা কিন্তু শুধুমাত্র যে এই ফোর্টের জন্য নয়, তোমরা যখন রাজস্থানের
আরও অন্যান্য যে ফোর্টগুলো আছে সেগুলো যখন ঘুরবে তখনও কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, অনেক কনসেশন পাবে। আচ্ছা, এই যে জায়গাটায় আছি খুব সুন্দর এই জায়গাটা। এইখানে না মানে রাজা সবাই মাধবেন্দ্র সিং যিনি ছিলেন, মানে মাধো সিং যিনি ছিলেন, তার 9টা রানী ছিল। তা সেই রানীদের জন্য উনি বিভিন্ন মহল এখানে চারদিকে নির্মাণ করেন। তা ওই 9জন রানী তাদেরকে একই রকম করে দিতে হবে, নাহলে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা হবে। তা সেই জন্য একই রকম দেখতে 9টা মহল এখানে করে দিয়েছে। তা সেই রানীদের সঙ্গে যে দাসীরা থাকতো তাদেরও কিন্তু মহল এখানে আছে, ওর সাথেই তারা রানীদেরকে সাজাতো, রানীদের দেখাশোনা করতো। আর এই জায়গাটায়, এই যে চকটায় আমি দাঁড়িয়ে আছি, এই চকটায় হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান হতো, আর দুদিকে হচ্ছে সব রানীদের মহল একই রকম দেখতে। রাজা ঠিক ওইখানটায় থাকতেন, রানীরা এই দুধারে যে জানালাগুলো করা আছে এইখান দিয়ে তারা দেখতেন। ওই সেই যে প্রথা, মানে পর্দা প্রথা, ওনাদের তো ওই সামনে আসার অনুমতি ছিল না, তা সেই জন্য এই ব্যবস্থাটা ছিল। আচ্ছা, আপনাদেরকে আমি বিভিন্ন জায়গাগুলো এবার ঘুরে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নাহারগড় ফোর্ট, নাহারগড় ফোর্টের সাথে কিন্তু একটা ওই মানে একটা কাহিনী জড়িত আছে। শোনা যায় যে নাহার সিং ভূমিয়া নামে একজনের নাকি মানে আত্মা এখানে ছিল। তা এটা একটা হন্টেড প্যালেস হয়ে গিয়েছিল, সেই জন্য তো উনি নাকি বিভিন্ন যে এইখানের যে কনস্ট্রাকশন আছে সেগুলোতে নাকি উনি বাধা দিতেন। অনেক সময় দেখা গেছে যে রাত্রিবেলায় নিজের থেকে সব ভেঙে যাচ্ছে, তো তার মাথা গরম ছিল, তারপর একটা মন্দির নির্মাণ করে দেওয়া হয়, তো মাথা ঠান্ডা হয়ে যায়। আসুন দেখি আর কি কি জায়গা আছে এখানে। আচ্ছা, এখানে তো অনেকগুলো রানীর মহল আছে, মানে 9টা রানীর মহল আছে। তার মধ্যে 7 জন ছিলেন রানী আর 2 জন ছিলেন পাট রানী, মানে স্পেশাল রানী। তা ওইখান থেকে আমি এলাম মাধবেন্দ্র ভবন দিয়ে। তাই ভেতরে একটা যে কোনো একটা রানীর মহলে আপনারা ঢুকে পড়বেন, কোনো অসুবিধা নেই। এইখান থেকে শুরু করছি। এই দেখুন, এগুলোতে সব জিনিস রাখা থাকতো। এইটাতে রানীর যে দাসীরা তারা এইটাই থাকতেন, এইটাই। এই কাঁচটা কিন্তু বেশ রঙিন সুন্দর। এখানেও একটা আছে লাল রঙের। তাই রুম কিন্তু এদের ফোর্ট বড় হলে কি হবে, রুম খুব একটা বড় ছিল না। এটা দাসীরা থাকতো, আর এইটা হচ্ছে রানী থাকতো, রানীর পাশেই দাসীর ঘর। আসুন এদিক থেকে শুরু করি। এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হতো। এইটা হচ্ছে রানীর মহল, উনি এটায় থাকতেন। এখানে একটা আলমারি রাখা আছে। এই ঘরটা অন্ধকার, তাও এখানটায় ওই সব ওই রকম জিনিসপত্রই রাখা আছে। আর এখানে একটা ওই গরম করার জন্য ঠান্ডার সময় এখানে আগুন জ্বালানো হতো, যাতে রুমটা গরম হয়। নকশাগুলো খুব সুন্দর। এই হচ্ছে রানীর মহল। বাহ, এইগুলোই দেখতে খুব ভালো লাগে, এই কারুকার্যগুলো দারুণ। তাই পাশে না রানীর একটা রান্নাঘরও আছে। আসুন আপনাদের ওই রান্নাঘরটা দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে রান্নাঘর। তা এখানে যখন রান্না হতো তার ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য প্রতিটা মহলেই কিন্তু এরকম করে একটা চিমনি করা আছে ওই যে উপরে। তো এটা দিয়ে যে রান্না করতেন এগুলো সব ধোঁয়া কিন্তু বেরিয়ে যেত। এখানেও একটা আছে, ওখানেও একটা আছে, আর এখানে কিছু রাখার জায়গা। এখানে কিন্তু ওই আমি ঘুরছি, নিচের যে মহলগুলো আছে সব কিন্তু ওই একই, মানে একই রকম দেখতে করেছিল, যাতে ঝগড়াঝাটি ঝামেলা যাতে না হয়। আর এই রানীর মহলের এইটা দেখুন, এইটা খুব ভালোভাবে মেনটেন করেছে। তো এখানটা দেখছি সব মাটির সব সুন্দর এ করা আছে, কিছু পাত্র রাখা আছে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই দেখুন, পুরো ঘরটা খুব সুন্দরভাবে ছবি আঁকা আছে ওপরেও। হ্যাঁ, ওইখানে যেগুলো আছে ওগুলো কিন্তু সব ওই পাখা, হাতে টানা যে পাখা, ওই পর্দার মতন, সেগুলো এখানে টাঙানো থাকতো।
আর একটা জিনিস দেখবেন, এখানে তো মানে বৃষ্টি জল সংরক্ষণ করা হতো, তাই ছাদে যে জলটা থাকতো সেটা এই পাইপের মধ্যে দিয়ে ওখানে চলে যেত, আর এখানকার যে জল সেটা এখানে চলে যেত। তারপরে এখানে একটা জলাশয় আছে, এই সমস্ত জল গিয়ে ওখানে জমা হতো, তারপরে ওখানে একটা অন্যরকম পদ্ধতিতে সেটাকে ফিল্টার করা হতো। সেটা যখন ওখানে যাব তখন আপনাদের বলে দেবো। আর এখানে এই যখন মানে শীতের সময় হতো তারা নিচে থাকতেন, আর যখন গরম হতো তখন তারা উপরে যে মহলগুলো আছে সেই উপরের মহলগুলোয় থাকতো। গরমের সময় না এখানে পর্দা দেওয়া হতো, খসখসের যে পর্দা হয়, ছোট ছোট ছিদ্র থাকতো তাতে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম, সেগুলোকে জলে ভিজিয়ে দেওয়া হতো, ঠান্ডা হাওয়া হতো, ঘরগুলো ঠান্ডা থাকতো, এই ব্যাপার। আর এখানে ওই একই রকম মহল দেখে আর সেরকম এনেই, সব রানীর আর তার দাসীর, কোনোটায় দাসীরা থাকতেন, কোনোটায় ড্রেসিং রুম ছিল, রানীদের সাজগোজ করানো হতো, এই আছে। এবার আমরা উপরে চলে যাব, চলুন উপরে যেগুলো গরমের সময় থাকতেন সেই মহলটা দেখে নিই। আচ্ছা, একটা কথা বলি, এখানে না রাস্তা যেগুলো তৈরি করা হয়েছে মানে একটু ভুলভুলাইয়ার মতো, তো মানে যাতে রাজা যখন আসবেন কোন রানীর কাছে উনি যাচ্ছেন সেটা যাতে কেউ না জানতে পারে, তো সেই জন্যই এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে, একটা সমান সোজা রাস্তা, আর ডান দিক বাদিকে ঘর। যেদিকেই আপনি যান ওই প্রধান রাস্তায় আবার আপনাকে আসতে হবে, তারপরে আপনি এক্সিট করতে পারবেন। তো এখানে একটু হারিয়ে যাওয়ার মানে সামান্য কিছুটা সম্ভাবনা আছে, চিন্তার কিছু নেই, আপনি যেখানেই যাবেন ওই মাঝখানের রাস্তাটায় চলে আসলে এক্সিটের রাস্তা পেয়ে যাবেন। চলুন উপরে চলুন। এই যে সামনের সিঁড়িটা দিয়ে, এইটা দিয়ে উপরে এলাম, এই হচ্ছে দাসীদের থাকার জন্য, আর এই হচ্ছে রানী মহল। এখানে ওই সব পর্দা দেওয়া থাকতো না, নিচে আপনাদের বলছিলাম, এই পর্দাগুলো টাঙানোর জন্য এগুলো। বাহ, রুমটা কিন্তু খুব সুন্দর, বাহ দারুণ, সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর, দারুণ। সত্যি দেখুন, এইখানটা এসেছি এখন কিন্তু হাওয়া লাগছে, ঠান্ডা। একটা জিনিস দেখুন, এখানে কিন্তু দুটো রুম আছে, মানে রাজার যে ওই বলছিলাম না দুজন স্পেশাল ছিলেন পাটরানী, তো তাদের জন্য এই দুটো, এগুলো হচ্ছে বড়, অনেক বড় এই রুমগুলো। চলুন দেখি উপরে যাই আর কি আছে। এই যে আপনাদেরকে বলছিলাম না যে একটা রাস্তা আছে যেখানে মানে একই রকম দেখতে সবকিছু, এই রাস্তা দিয়ে সোজা রাজা আসতেন, আর তারপরে এই দরজা আছে, এই দরজা দিয়ে যেই রানীর ঘরে প্রবেশ করার হতো তিনি চলে যেতেন, আর দাসীরা এখানে দাঁড়িয়ে থাকতেন, তারা এই দরজা দিয়ে বেরিয়ে যেত। তো এইভাবে কোন ঘরে রাজা যাচ্ছেন কিন্তু কেউ বুঝতে পারতো না। এ কি দেখছি, দারুণ দারুণ, ওয়াও। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি ভাবছিলাম যে আমি ওই সার্গাসুলিতে গিয়েছিলাম, তা ভাবছিলাম যে ওইটাই মনে হয় সব থেকে সুন্দর, না এখান থেকেও তো দারুণ সুন্দর। আসলে ওখান থেকে কি হয়েছে, ওখান থেকে আপনি পুরো চারদিকে ঘুরবেন তো একদম সিটির যে হইচই সেগুলো আপনি ওখান থেকে ফিল করতে পারবেন, আর এখান থেকেও ভিউ দারুণ। এই জন্য না আমি চেয়েছিলাম যে নাহারগড়কে একদম শেষে রাখতে, কারণ এখান থেকে সূর্যাস্ত খুব 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 সুন্দর হয় আর ভালো লাগে। আর এইটা তো অনেকক্ষণ মানে খোলা থাকে, রাত্রিবেলায় আমি জিজ্ঞাসা করছিলাম, তা ওনারা বললেন যে 8টা, 8:30, 9টা অবধি খোলা থাকে। তা সেক্ষেত্রে এখান থেকে ভিউটা কত ভালো লাগবে ভাবুন, রাত্রিবেলার পুরো সিটিটা, আর সূর্য ওদিকে ডুবছে, তখন থেকে সূর্যাস্তটাও খুব সুন্দর লাগবে। নাহারগড় ফোর্টে আর আপনার দেখার মতন তো খুব আহামরি কিছু নেই, এই যে যেগুলো উপরে আছে এগুলো হচ্ছে সব ওই রানীর যে মহল, রানীর মহলের উপরের যে ডেকোরেশন, সেটা রাজার যে প্যালেস সেটা তো বন্ধ, সেটাই ঢুকতে দেওয়া হয় না। এই রানীর প্যালেসগুলোই আপনাকে এখানে ঘুরে ঘুরে দেখতে হবে। আর সব থেকে উপরি পাওনা যেটা, সেটা হচ্ছে এই ভিউটা, এটা তো মাথা খারাপ করে দিচ্ছে, দারুণ দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে। চলুন আমরা ওই একটা বৃষ্টির জল যেখানটায় সংরক্ষণ করা হতো সেটা দেখবো, আর একদম নিচে আস্তাবল আছে, তো সেই আস্তাবলটা দেখে
তারপরে আমরা জয়গড়ে চলে যাব। আর ওখানে আমাকে মোটামুটি 5টার মধ্যে পৌঁছাতে হবে, যা শুনছি 5টার মধ্যে ওটা বন্ধ হয়ে যায়। চলুন। এই দেখুন, এইটা হচ্ছে কেল্লায় প্রবেশ করার মেন গেট, মাধবেন্দ্র ভবন। আর এই হচ্ছে জলাশয় এইটা। এখন এইটা দেখে মনে হবে যে একটা সাধারণ জলাশয়, এতে আর কি আছে, সত্যি এটা সাধারণ। যত বৃষ্টির জল যেটা আমরা ওপরে দেখছিলাম মহল থেকে হয়ে সব এখানে এসে এটা জমা হয়ে যায়। এখন জমা হয়ে যায়, তারপরে না এই দেখুন এখান থেকে সব চ্যানেল করা আছে, এইখান দিয়ে এটা পুরোটা গিয়ে ওখানে আর একটা জলাশয় আছে, তা সেখানটায় গিয়ে ওটা জমা হয়। এখন এখান থেকে যে জলটা যায়, জলের রাস্তা আমরা সাধারণত কি দেখি যে ডাউন, এখানে ডাউন নয়, এখানে কিন্তু আপ, মানে অনেক আপ নয়, এরকম ঢাল করা আছে। এতে কি হবে যে ময়লাগুলো সেগুলো কিন্তু এখানেই থাকবে। এই যে উঁচু রাস্তাটা দিয়ে যাবে, তা ময়লাগুলো কিন্তু সব থিতিয়ে যাবে নিচে, শুদ্ধ যে জলটা সেটা ওখানে যাবে। আবার এখানটায় একটা ব্যবস্থা করেছে দেখুন, মানে রাজস্থান তো জল ওরা কিভাবে, একটা সময় তো ওরা খুব কষ্ট করতো না। হ্যাঁ, এইটা হচ্ছে প্রধান জলাশয়। আর ওখানে দেখুন, ওখানে সব ধাপ 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 করা আছে, তা জল এখান থেকে পুরো গিয়ে তারপর আবার ওখানে ডাউন করেছে, এখানটা উঁচু, ওদিকটা আবার নিচু করেছে, তো জল ওখান থেকে গিয়ে সব এখানে জমা হবে। তো যখন জল জমা হবে দেখুন ধাপগুলো, যদি আরো কিছু ময়লা থাকে সেগুলো সব ওই ধাপে ধাপে আটকে যাবে। তা এইটাই হচ্ছে ওদের প্ল্যানিং ছিল, ওরা যেই বৃষ্টির জলকে সংরক্ষণ করতো এইভাবে। তারপরে এইখানে যে জলটা জমবে সেটা মানুষের পান করার মতন উপযুক্ত হয়ে যাবে। তারও আরও কিছু ওরা মেশাবে সেটাকে ঠিক করার জন্য। যেমন আমরা জয়গড়েও ফোর্টে যখন যাব দেখতে পাবো ওরা ওই ফটকিরি মিশায়, তো এইসব করে ওরা জল এইভাবে ওরা সংরক্ষণ করতো। এটা একটা মানে কতদিন আগের ভাবুন, এটা সায়েন্সও বলা যায় কিভাবে ওরা সংরক্ষণ করতো। চলুন, হয়ে গেছে 40 মিনিটে যথেষ্ট। এবার আমরা জয়গড় ফোর্ট যাব। এখানে সিঁড়িগুলো না ছোট ছোট নয়, সিঁড়িগুলো মানে সে বিশাল, কি সিঁড়ি রে ভাই, পা এরকম তুলে তুলে। ওই যে আমি তখন 970টা সিঁড়ি উঠেছিলাম না, বাবা ব্যান্ড গোটাতে হবে আমার। ভিউটা এত সুন্দর, ভিউটার জন্য আপনি আসতে পারেন। ওখানে পুতুল নাচ হচ্ছে, এখানে বেশিরভাগ ফোর্টেই এগুলো হয়। হ্যাঁ, তা ওই হাইলাইট বেশি হয় ওই নাহারগড় ফোর্টে। ভূত আছে, তা ভূতের দেখা আপনি পাবেন না, ভূত ভয় পায় তো, তাও দিনের বেলায় বেরোয় না, ও রাত্রিবেলায় বেরোয়। আর 9টা অবধি তো এখানে শুনছি থাকে মানুষ, তা 9টা অবধিও বেরোতে পারবে না, ওর ভয় লাগে। তা আপনাকে তাহলে ওই মাঝরাতে আসতে হবে, সেখানে ঢুকতে পারবেন না। তাই ভূতের মাথা থেকে ভূত যদি বার করে আসবেন, নাহলে পাবেন না ভূতের দেখা। চলুন, আমার অটোওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে, শক্তপোক্ত একটু অটো আছে, বেশ ভালোই দেখলাম চালাচ্ছে। আমরা জয়গড় ফোর্টে যাব, 5টার মধ্যে পৌঁছাতে হবে ওরা বলছে। এখন ওরা তো অনেক কিছুই বলে, গিয়ে দেখি যে কিছুই নয়, না গেলে বুঝতে পারবো না। এখন লাইন পড়েছে লম্বা, চলুন বেরিয়ে যাই। এই দেখুন, এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন তো, এইটা থেকে যদি বাঁচতে চান তাহলে কম্পোজিট টিকিট করবেন। আপনার হাতে যদি সারাদিন থাকে তাহলে কোনো মানা নেই, আপনি যেরকম খুশি করতে পারেন। এই নাহারগড় ফোর্ট থেকে আমি চলে গিয়েছিলাম জয়গড় ফোর্ট দেখতে। তবে জয়গড় ফোর্টটি অনেক বড় এবং ওখানে অনেক কিছু দেখার আছে, তাই সেই জয়গড় ফোর্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পরের পর্বে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।